Assalamu alaikum. Good afternoon from the departure point for our next flight to Hanoi, Vietnam, and welcome to vlog 8. আয়শা এবং আমি আমাদের জাপানের চ্যাপ্টার 2-কে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে হানই ভিয়েতনামের উদ্দেশ্যে। ভিয়েতনাম অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে, আমাদের বোর্ডিং ইমিগ্রেশন সব কিছুই শেষ, এখন আমরা বিমানে বোর্ড করব। সো আমরা ভিয়েতনাম 2 দিন থাকবো, হানয়ে থাকবো এবং হানয়ের যে সিটি সেন্টার, হার্ট সেন্টার যেটাকে বলে, ওল্ড কোয়ার্টার, ওয়ান কিমে থাকবো এবং সেখানে যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো সেগুলো এক্সপ্লোর করবো। আমাদের নেমে অনারেবল হিস্সা নিতে হবে সেখানে, অলরেডি আমরা প্রি অ্যাপ্রুভাল নিয়ে রেখেছি। সো সেখানে নামার পর কিছু সময় লাগবে, আর এখান থেকে 5 ঘন্টার ফ্লাইট সরাসরি ভিয়েতজেটের মাধ্যমে আমরা যাচ্ছি। সব কিছু মিলিয়ে আশা করছি ভালো একটা ট্রিপ হবে এবং মেমোরেবল একটা ট্রিপ হবে এবং অনেক সুন্দর ফ্রুটফুল একটা ব্লগ হবে। আসলে এখান থেকে আমার যতগুলো দেশ থেকে আমি বের হয়েছি আমার এত কষ্ট লাগে না, বাট জাপান থেকে বের হওয়ার সময় আমি জানি না, যখন হোটেল থেকে চেক আউট করলাম তখন থেকে খুব একটা খারাপ লাগা কাজ করতেছে এবং ভালো লাগতেছে না, এখনো আমার ভালো লাগতেছে না। জাপান থেকে চলে যাচ্ছি, জাপানের জন্য সবসময় মন খুব খারাপ লাগে, এটা ট্রু। তবে আমরা আবার আসবো এবং ভিয়েতনামও কিন্তু অনেক এক্সাইটেড। আমাদের ওই এরিয়াগুলোতে যাওয়া হয়নি, আমারও ফার্স্ট টাইম, আয়শারও ফার্স্ট টাইম, দুজনেরই ফার্স্ট টাইম আমাদের ভিয়েতনাম। সো সব কিছু মিলিয়ে এনজয় দ্য ব্লগ নাম্বার 8 and we are waiting for a exciting trip in Hanoi. প্লেনের সামনের দিকে সিট পেয়েছি 9A9B, যদিও অনেক লেটে চেক ইন করেছি। আমাদের বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের প্লেনটা ভিয়েতজেটের, সম্ভবত 737 বোয়িং এবং এটা ভিয়েতনাম বেসড এয়ারলাইন্স। সো আমাদের প্ল্যান ছিল না ভিয়েতনামে যাওয়ার, বাট বলা যায় যে এটা সাডেন প্ল্যান। আমাদের বোর্ডিং পয়েন্টটা ক্রস করে ফেলেছি, এখন বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফিনল্যান্ডে পেয়েছিলাম। এয়ারপোর্টটা অনেক যথেষ্ট পরিষ্কার, আর জাপানের কাছ থেকে এমনটাই আশা করা যায়। আমরা খুবই এক্সাইটেড, অনেক আগে থেকে ভিয়েতনামের প্ল্যান করেছিলাম, বাট ভালো হয়েছে ভিয়েতনামে এখন একটা ব্লগ করতে পারছি। আর এই হচ্ছে ক্লিয়ার ভিউ আমার প্লেনের। সো ভিয়েতনামের একটা ফ্ল্যাগ রয়েছে, আয়শা এগিয়ে যাচ্ছে, আমি এগিয়ে যাই, একদম প্লেনের সামনে চলে এসেছি। এখানে ভালো, অ্যাটলিস্ট এখানে তারা বোর্ডিং ব্রিজ দিয়েছে। দিস ইজ দ্য প্লেন, নো বিজনেস ক্লাস বাট নাইস প্লেন। সিটগুলো কমফোর্টেবল যথেষ্ট হবে। লেটস এন্টার 9A9B। সো বেশি ভিতরে যেতে হবে না, অনেক কমফোর্টেবল সিট, যদি আমরা নিজেরও এক্সট্রা কমফোর্টেবল সিট নিয়েছি। ইয়ে, উই আর গোয়িং টু ভিয়েতনাম। সব শেষ করে আমরা আমাদের প্লেনে চলে এসেছি। আমরা এখানে আমাদের ব্যাগটা রেখে বসে পড়লাম। ওদের যারা এয়ার ক্রু তারা অনেক হেল্পফুল এবং সিটগুলো খুবই কমফোর্টেবল। এখন আমি জানি না যে এটা কতক্ষণের ফ্লাইট ছিল, ওকে জিজ্ঞেস করলাম এটা কতক্ষণের টাকা, আমি ভেবেছি 2 ঘন্টা, ওরা বলে 5.5 ঘন্টা। আমি বলি কি আচ্ছা ঠিক আছে, যেখানে 12 ঘন্টা 13 ঘন্টা ফ্লাই করেছে। আসলে আমাদের কোনো আইডিয়াই ছিল না এই ফ্লাইটটা কত ঘন্টা হবে, আমরা ভালো করে দেখিনি। এনিওয়ে 5.5 ঘন্টা ফ্লাই করার জন্য এনাফ। সো নেক্সট স্টপ ভিয়েতনাম। নাসি, সে আমাকে নিয়ে অনেক মজা করেছে, আমার ঘুমের মধ্যে সে ভিডিও করেছে, আমিও তাকে কেন ছাড়বো। জাপান থেকে যাওয়ার সময় ফ্লাইটে উঠতে লেট হলো না, ইভেন মাত্র 10 মিনিটস হয়েছে। সে স্টারবাক্সে ফ্র্যাপিচিনো ছাড়া পারেই না, তাকে দিনে 3 বার আমার ফ্র্যাপিচিনো কিনে নিতে হয়। ফ্র্যাপিচিনো রেখে সে এমন ঘুম দিয়েছে, সে নাকি ফ্লাই করার সময়, প্লেনটা টেক অফ করার সময় ভিডিও করবে, এবং এটা তার অবস্থা। কেবিন ক্রুরা বারবার বলছে এই লক অফ করার জন্য। এনিওয়ে আমি খেয়ে ফেলবো এটা এখন, ঘুমাও তুমি। ওয়েলকাম টু হানই ভিয়েতনাম। প্রায় 5.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা দুজনে হানই এসে পৌঁছে গিয়েছি। ফ্লাইটটা অনেক টার্বুলেন্স ছিল, অনেক দামি ছিল। ঘুমিয়েছি আমি 4 ঘন্টা, বাট কেমন জানি লেগেছে, আই ডোন্ট নো। সিটের সবই কমফোর্টেবল ছিল,
বাট ভিয়েতনামিরা না মনে হয় একটু বেশি কথাবার্তা বলে। সারা ফ্লাইটে বেবি ছিল না, কিন্তু তাদের কথায় এনিওয়ে ইমিগ্রেশনের দিকে যাই। হ্যাঁ সিটটা ভালো, হ্যাঁ মোটা ছিল, বাট আমি জানি না ঘাড়ের দিক দিয়ে আমার মেরে আসছে, ভালোই শক্ত ছিল। ইমিগ্রেশনে যাওয়ার আগে আমাদের অনারেবল ভিসা নিতে হবে। সো দেখি ওইখানে আশা করি কোনো ভিড় থাকবে না। লেটস যাই এখানে। তো আসার পরে অনেক ভিড় দেখা যাচ্ছে এখানে ইমিগ্রেশনের সামনে। মোস্ট প্রবাবলি ভিয়েতনামিরাই বেশি এখানে। সো আমাদের ওয়াল পাসপোর্টের ভিড় কম হবে, কারণ রাইটে যেতে হবে। দেখি ট্রান্সফার ভিসা অ্যাপ্লিকেশন, ওই দিকের লাইনে দাঁড়াতে হবে। তো আমাদের ভিসা অ্যাপ্লিকেশন এই কাউন্টারে করা হয়েছে, আমাদের ডাকবে। এখানে অনেক বড় ভিড় লেগে গেছে ইমিগ্রেশনের, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা ধরে ওয়েট করছি। আয়শার নাম এখনও ঝুলছে এই ভিসা অনারেবল কাউন্টারে, আর আয়শা এবং আমরা ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে গিয়েছি। আমাদের ভিসা ফি পে করা ডান। সো আমাদের ইমিগ্রেশন সহ সব কিছু ডান, আমরা বেরিয়ে পড়েছি। এখানে উবার নেই, গ্র্যাব আছে। গ্র্যাব অ্যাপের মাধ্যমে আমরা আমাদের হোটেলে চলে যাব, ওল্ড কোয়ার্টারে 1 KM এরিয়ায়, যেটা হচ্ছে এখানে সব থেকে জনপ্রিয় এরিয়া। প্রচণ্ড গরম, গরমের একটা ভাব পেয়েছে এখানে। সো রাত যেহেতু হয়ে গেছে আর সময় না বেরিয়ে চলে যাই আমাদের হোটেলে। গ্র্যাব ট্যাক্সি করে প্রায় 1.5 ঘন্টায় আমরা হোটেলের সামনে চলে আসলাম। হোটেলটা হচ্ছে হানই সিটি সেন্টার, একদম ঐতিহাসিক রুটে। সারা হানই অফ হয়ে গেলেও আমাদের এই রুট চলমান থাকে সারা রাত। এই যে আমাদের হোটেল, এটা মোস্ট প্রবাবলি 3 স্টার মানের হোটেল, হানই স্কাই হোটেল। সো চেক ইনের টাইম হয়ে গিয়েছে। আমাদের রুম হচ্ছে রুম 205। ইন্টারনেট এসে গেছে। ওকে, থ্যাংক ইউ। It is the room, AC, and not bad for one night. It's sufficient. পরের দিন সকালে আমরা হানই স্কাই হোটেলে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমাদের রুমের সাথে ইনক্লুডিং ছিল, বাট ব্রেকফাস্ট করার আগে আমি হচ্ছে ভিউটা একটু দেখাচ্ছি। এই সেই 1 KM এর ওল্ড কোয়ার্টার এরিয়া, এবং ভিউটা সত্যিই অনেক সুন্দর, অনেক ট্র্যাডিশনাল, পুরনো, এবং তাদেরকে রিপ্রেজেন্ট করে। এনিওয়ে সবার খাওয়া শেষ, আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভালোই তার আইটেম দিয়েছিল, বাট অ্যাজ এ টোল্ড শেষ পর্যায়ে আছে। বাট আমরা আমাদের আইটেম নিয়ে নিয়েছি, লাইক কিচেনও আছে এখানে। আর এই হচ্ছে আমাদের সোফার ব্রেকফাস্ট। গুড মর্নিং ফ্রম হ্যানই ভিয়েতনাম। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে এখানে। প্রথমেই দেখাচ্ছি এপাশে একটা সাকুরা গাছ আছে, ভেবেছিলাম যে এটা আর্টিফিশিয়াল, না এটা হচ্ছে অরিজিনাল সাকুরা। আজকে আমরা হ্যানয়ের ওল্ড কোয়ার্টার যে এরিয়া, সব থেকে জনপ্রিয় এরিয়া, সেই ওল্ড কোয়ার্টার ধরে এগিয়ে চলছি শহরটাকে ঘুরে বেড়ানোর জন্য। প্রথমেই আমরা চলতেছি ট্রেন স্ট্রিটে। এটি ছোটোবেলা থেকে বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন সিরিজে দেখে এসেছিলাম যে হ্যানয়ের শহরের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে কীভাবে মার্কেটের উপর দিয়ে আপনার ট্রেন যাওয়া আসা করে। সো আমরা প্রথমেই যাচ্ছি এখানে। এখানে অনেক ট্যুরিস্ট, আমরা কি ট্যুরিস্ট বলবো, আমাদের থেকে আরও বড় বড় অনেক ট্যুরিস্ট যেখানে যারা আসে এখানে প্রায় 10 থেকে 15 দিনের জন্যই আসে। একটা বিষয় না বললেই নয়, জাপানে আমাদের ওয়েদার খুবই ভালো ছিল। জাপানের এখানে অলমোস্ট আজকে 37, রিয়েল ফিল হচ্ছে 40 ডিগ্রি। সো আমরা পুড়ে যাচ্ছি। হ্যানয়কে যদি বলা হয় যে স্কুটারের শহর, তা বললেও ভুল হবে না। এখানে প্রায় সবারই একটা করে স্কুটার রয়েছে, আর সবাই স্কুটার দিয়ে ঘুরে বেড়ায়। শহরটা অনেকটা বাংলাদেশের মতো হলেও, প্লাস কলকাতা টাইপের দেখতে হলেও, এটার মধ্যে একটি ট্যুরিজমের একটি ভাইব কাজ করছে। আমরা যে হোটেলে ছিলাম, আমাদের হোটেলে প্রায় সবাই ইউরোপিয়ান। আমরা আমাদের বর্তমানে রেসিডিং কান্ট্রি পর্তুগালের অনেককে পেয়েছি। সো আমরা
ভালোই লাগছে। আমার মনে হচ্ছে টাইমটা একটু কম হয়ে গিয়েছে, বাট নেক্সট টাইম অনেক লম্বা সময় নিয়ে বের হবো। এই যে স্কুটার, আর এখানে স্কুটার খুব ইজিলি ভাড়া পাওয়া যায়। রাস্তার মধ্যে অনেক ফুটপাতে অনেক তাদের দোকান খুলে বসেছে। তবে হানিফ সেফ, যথেষ্ট সেফ ট্যুরিজমের জন্য। যারা আসে নিশ্চিন্তে এখানে ঘুরতে পারবে। তাদের অক্ষরগুলো কেমন জানি। অবশেষে আমরা 10 স্ট্রিটে চলে আসলাম। এটা হচ্ছে হ্যানয়ের খুবই জনপ্রিয় 10 স্ট্রিট। এই 10 স্ট্রিট দিয়ে সবাই যারা টুরিস্ট আছে ছবি তুলতে আসে, একদম বাড়ি ঘরের সাথে দোকানের সাথে লাগানো ট্রেন যায়। আর সপ্তাহে একটা ভেজিটেবল মার্কেটে ভরে যায়। যখন ট্রেন আসে তখনই হচ্ছে এই মার্কেটটা উঠে পড়ে। সো এটার দুপাশে অনেক ক্যাফে আছে। তবে এটা হচ্ছে আমরা পাবলিক প্লেসে দাঁড়িয়ে আছি। অন্যান্য প্লেসে গেলে তারা ক্যাফেতে বসার জন্য অনেক ফোর্স করবে। তারা কেউই ইংলিশ জানে না, সবাই লোকাল, বাট এখানে তারা ডিস্টার্ব করে একদমই বুঝে না ইংলিশ, প্রচুর ডিস্টার্ব করে। আর 10 স্ট্রিটটা খুবই জনপ্রিয়। হ্যানয়ে অনেকে আসে শুধুমাত্র 10 স্ট্রিট দেখার জন্য। ফাইনালি আমরা 10 স্ট্রিটটাও দেখে ফেললাম। এবং এটা অন্যান্য রেললাইনের মতোই লাগে, বাট দুপাশে যখন সকালবেলা একদম বাজারে ভরে যায় তখন সেটা অনেক সুন্দর লাগে। 10 স্ট্রিটের এই পাশের অংশটা হচ্ছে রাস্তার মধ্যে দিয়ে 10 স্ট্রিট গিয়েছে, অ্যাজ ইউজুয়াল অন্যান্য দেশের মতো। Second landmark, National Treasures in the Vietnam Military History Museum, সেখানে এসে পড়ছি। তাদের ভিয়েতনামের সাথে ইউএসের অনেক বড় একটা ইতিহাস জড়িত। তাদের স্মরণে এই মিউজিয়ামটা করা হয়েছে। 1890 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন অভ্যুত্থান এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে মিউজিয়ামটা। এখানে একটি মিলিটারি গাড়িও রাখা হয়েছে, যথেষ্ট সুন্দর। আর এটা মনে হয় তাদের বীর যোদ্ধারা নেম ভু নাও চং হোয়ান থাং খো খান ভাষায় তাদেরকে রিমেম্বার করে রেখেছে। হ্যানয় সিটিতে আমাদের পরবর্তী গন্তব্য টং দাই ব্যাক সন। শুনতে দৃষ্টি একটু কটু হলেও এটাই তার নাম। সেই বিল্ডিংটির সামনে চলে এসেছি। হ্যানয় শহরের সবথেকে দৃষ্টিনন্দন বিল্ডিংগুলোর মধ্যে দিয়ে একটি। পুরনো হ্যানয় এবং মডার্ন হ্যানয় দুইটি কালচারের সংমিশ্রণে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন ফরেন ডেলিগেটসদের সাথে মিটিংয়ে ব্যবহৃত হয়, প্লাস বিভিন্ন থিয়েটারের কাজে ব্যবহৃত হয়। হ্যানয় শহর তথাপি ভিয়েতনাম গভর্নমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই পিছনের বিল্ডিংটি। খুব সুন্দর করে তারা এই এরিয়াটি সাজিয়েছে। আমি ওই পার গিয়েছিলাম ভিডিও নেওয়ার জন্য, কিন্তু ওই পার থেকে পুরো বিল্ডিংটি আসছে না। উপরে ভিয়েতনামের সেই ফ্ল্যাগ চলছে। ভিয়েতনাম কিন্তু এখনও সোশ্যালিস্ট একটি কান্ট্রি, মানে সমাজতান্ত্রিক একটি কান্ট্রি। বাংলাদেশ যেমন গণতান্ত্রিক, অনেক দেশে একনায়কতন্ত্র দেখা যায়, কিন্তু ভিয়েতনাম হচ্ছে সমাজতন্ত্রের উপরেই চলছে। যাই হোক, প্রচুর গরম এখানেও। আমরা হ্যানয়ের পরবর্তী গন্তব্য হোয়াং থাং থ্যাং লং এই এরিয়াতে চলে এসেছি। ভিতরের দিকে প্রবেশ করি। এটা হচ্ছে ইম্পেরিয়াল সিটাডেল নামে পরিচিত। ওয়াও, এই হচ্ছে তাদের এরিয়া। অনেক ট্রেডিশনাল ওয়েতে তারা সাজিয়ে রেখেছে তাদের ইম্পেরিয়াল ভবন। এটা কিছু একটা হয়তো বা মাঝে লিখে বলছে, টিউলিপ বলে আর্টিফিশিয়ালি দিয়েছে ভিয়েতনামের সেই লাইটগুলো। সব কিছু মিলিয়ে ভিয়েতনামের সম্পূর্ণ কালচারটাকে এই এরিয়াতে তারা তুলে ধরার চেষ্টা করেছে। আমরা আমাদের লাস্ট ঘোরার জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে ইম্পেরিয়াল সিটাডেল, এটার নাম। আসলে গরমে আমি একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে রিও 40 ডিগ্রি সেলসিয়াস,
যেহেতু গত প্রায় 4-5 মাস একটানা ঠান্ডার জায়গায় ছিলাম। মিশরে অতটা গরম ছিল না, মরক্কোতে অতটা গরম ছিল না। এখানে আসার পর ও মাই গড, আমার দেখলে হয়তো বা বোঝা যাচ্ছে ভিডিওতে, সো প্লিজ ইগনোর মাই ফেস। আসলে আমরা ইম্পেরিয়াল সিটাডেল থ্যাংলং এ চলে এসেছি। ভিয়েতনামের হ্যানয়ের সব থেকে জনপ্রিয় টুরিস্ট ল্যান্ডমার্ক হচ্ছে এটা। আমরা অনেক দূর ভিতরে গিয়ে হাঁটাহাঁটি করে ঘুরে এসেছি, কিন্তু অত্যাধিক গরম থাকার কারণে আমাদের দুজনের স্টেমিনা একদম ডাউন। 40 ডিগ্রি প্লাস কন্টিনিউয়াস সোয়েটিং হচ্ছে, ঘাম ঝরছে। তো আমরা জানি না, ডিহাইড্রেশন হচ্ছে অনেক। এত গরমে কিভাবে সার্ভাইভ করব, নাকি অসুস্থ হয়ে যায়। আমরা জাপানে যখন ছিলাম খুবই ঠান্ডা ছিল, সাডেন এই ঠান্ডা থেকে গরমে চলে আসাটাও একটি আমাদের ঠান্ডা লাগার কারণ হতে পারে। যাই হোক, এই ইম্পেরিয়াল সিটাডেল হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে ইম্পেরিয়াল প্যালেস। 7ম সেঞ্চুরি থেকে বিভিন্ন ভিয়েতনামের যে মনুমেন্টস গুলো তৈরি করা হয়েছে, ভিয়েতনামিজ অনেক স্কাল্পচার, বিল্ডিং, আমার পিছনে দেখা যাচ্ছে ওইদিকে পুরনো একটি বিল্ডিং, এরকম অনেক বিল্ডিং তারা তৈরি করেছে বিভিন্ন রাজারা। ভিয়েতনামের হিস্ট্রির ওতপ্রোতভাবে জড়িত এই ইম্পেরিয়াল সিটাডেলে। আর এটা হালং জায়গায়, নামটা আবার দেখি না আমি, ওয়াং থাং থাং লং, ওকে, থাং লং জায়গায় পড়েছে। এনিওয়ে, সুন্দর একটি ঐতিহ্যবাহী নিদর্শন ভিয়েতনামের ইতিহাসের। এই পর্যন্ত লুনার নিউ ইয়র্ক সম্পর্কে শুনে এসেছি। এখানে লুনার নিউ ইয়র্কের একটি স্মৃতিকর্ম দেখতে পাচ্ছি, লুনার নিউ ইয়ার ফেস্টিভ্যাল এট দ্য রয়্যাল কোর্ট। 15 থেকে 19 সেঞ্চুরির সময় এখানে হতো। তার থেকে বড় একটা অংশ হচ্ছে ঠিক উপরের দিকটায়। এখানে 1010 সাল থেকে প্রত্যেকটি বছরে কেমন ছিল এই এরিয়াটা, তা সুন্দরভাবে এঁকে রাখা হয়েছে। বলতে গেলে যেমনটা বলছিলাম, যে এটা হানয়ের মধ্যে কমপ্লেক্স অ্যাসোসিয়েটেড বিভিন্ন হিস্ট্রি নিয়ে এই থাং লং সিটাডেলটা। পাশাপাশি এটা বলা হচ্ছে 7ম থেকে 9ম সেঞ্চুরিতে ইয়র্ক অফ দ্য সুই অ্যান্ড ট্যাং ডাইনেস্টি, ওনার সময় 1010 থেকে 1945 সাল পর্যন্ত বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থায় এটা ছিল, তাই এখানে নিদর্শন দিয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটি হচ্ছে 2010 সালে অগাস্টের 1 তারিখে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে মানে রিকগনাইজ করেছে ইউনেস্কো। সো হ্যানয় যারা আসবে ট্রাভেলের জন্য, তাদের জন্য একটা মাস্ট ভিজিটেড প্লেস হচ্ছে এই ইম্পেরিয়াল সিটাডেল থাংলং। এই তপ্ত রোদের মধ্যে আইসা এবং আমি 1 km ওল্ড কোয়ার্টার এরিয়াটা ঘুরতে বের হয়ে গেছি। যথেষ্ট সুন্দর বলা চলে এই এরিয়া, প্রায় কলকাতা টাইপের, আগেও বলেছিলাম, বাট কলকাতা হলেও একটু ভিয়েতনাম ভাইব আছে এখানে। মানুষ তেমন নেই হানয় ক্যাপিটাল হলেও। আর এই যে আরেকটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, তাদের যে স্ট্রিটটা, রেলওয়ে স্ট্রিট, সুন্দর। তবে আমি রিকমেন্ড করি ভিয়েতনাম ট্রাভেলের জন্য বেস্ট টাইম হচ্ছে উইন্টার, সামারে অবশ্যই না। তবে যারা সামার লাভার, ওকে, সামার ক্যান বি ওকে ফর দেম। আর আরেকটা ম্যাটার হচ্ছে এখানে উবারের অল্টারনেটিভ গ্র্যাব কারে করে ট্রাভেল করাটা সব থেকে সেফেস্ট। গরমের সইতে না পেরে একটা সুপার শপে ঢুকছি। এখানে ভিয়েতনামের অনেকগুলো সোভিনিয়ার রয়েছে। আয়সার ভিতরে ঢুকে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। Here is the man. He is very nice guy here. He's preparing coffee for Aisha. Aisha এক্সপ্লেন করে ট্রাই করছে। এখানে তাদের আমি দেখলাম সব কিছুই প্রায় মেড ইন ভিয়েতনাম। যে প্রোডাক্টগুলো রয়েছে, অনেক ধরনের জুস রয়েছে। তবে ডেরি মিল্ক এখানেও আছে, যেহেতু এটা ক্যাডবেরি কোম্পানির। বিভিন্ন ধরনের কফি রয়েছে। আয়সা লুক সামলাতে পারছে না, একটার পর একটা ঠান্ডা পানি খাচ্ছি আমরা। সো নট ব্যাড। অনেক চকলেট রয়েছে, দেশে তো যাওয়া হবে না, হলে সবগুলো চকলেট খালি করে এখান থেকে নিয়ে যেতাম। সো ভালোই, পারফেক্ট ফর সামার। সো 2 দিনের ট্রিপ তো এত বড় না। আমরা আমাদের গ্র্যাব কার কল দিয়ে দিয়েছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। দেখি ড্রাইভারকে পাই কি না। 19A কার নাম্বার। ভালো থেকে হয় নয়, পরবর্তী সময়ে অবশ্যই উইন্টার দেখা হবে। ওকে, হ্যার ইজ আওয়ার কার। হ্যালো।
Thưa quý vị và các bạn, chúng ta lại cùng quay trở lại với chuyến xe trên mở đường trong buổi chiều ngày hôm nay. Vừa rồi thì bạn Huy đã đến với chúng ta và đem tới niềm vui chưa đem về quả. Bây giờ thì chúng ta sẽ cùng gặp gỡ với hành khách thứ hai sẽ lên chuyến xe này. Mạnh Thắng và những người thực hiện chương trình trên mở đường xin chào ạ. ভিয়েতনামের আরেকটা ম্যাটার না বললেই না, ভিয়েতনাম কিন্তু মূলত বৌদ্ধ ধর্মের মানুষ আছে এখানে, কিন্তু বেশিরভাগ মানুষই কোনো ধর্মে বিশ্বাস করে না। খ্রিস্টানও আছে আর কিছু কিছু মুসলিমও আছে, নাই বললেই না, কারণ হ্যানয় সিটিতে আমরা কিছু মস্কো দেখেছি। তবে এখানে সব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তারা পুজো করে, তথাপি তারা ফলো করে তাদের পূর্বপুরুষদেরকে, তারা ধর্মীয়ভাবে উপাসনা করে ভিয়েতনামে, যে ম্যাটারটা আমার কাছে স্ট্রেঞ্জ লেগেছে। তবে সবাইকে সবার বিশ্বাসে রেসপেক্ট করাটা উচিত। আর ভিয়েতনামের মানুষরা ঠিক পুরোপুরি না হলেও কিছুটা জাপানিজদের মতো ওরা খুবই রেসপেক্ট করে ওদের অতিথিদের রেসপেক্ট করে। আর স্ট্রিটে, আর এটা হচ্ছে স্পেশাল হচ্ছে হোটেলগুলো, রেস্টুরেন্টগুলোতে। আর স্ট্রিটে কিছু স্ক্যামারও আছে, তাদের কাছ থেকে কেয়ারফুল থাকতে হবে ওয়েন ট্রাভেলিং ইন ভিয়েতনাম। ওকে, ভিয়েতনামিরা ওকে কে এভাবে উচ্চারণ করে। আমি এই শর্ট ট্রিপে শুধু এতটুকু শিখতে পেরেছি তাদের মতো করে কথা বলার, কারণ যারা বাহিরে আছে হ্যানয় সিটিতে তারা ইংলিশ পারে না বললেই চলে। তবে যারা হোটেল সেক্টর, রেস্টুরেন্ট সেক্টরে আছে তারা বলতে পারে, কিন্তু আমরা বুঝি না। হতে পারে আমাদের ইংলিশ অনেক দুর্বল, তাদের ইংলিশ অনেক ভালো, ওরা যেভাবে কথা বলে। এনিওয়ে, দেখতে দেখতে ব্লগ 8 শেষ পর্যায়ে। পরবর্তী গন্তব্য কোথায় হবে আমি আশাকে এখনো বলিনি, যদিও এয়ারপোর্ট ব্যাক করেছি। তবে ভিয়েতনাম আরও ঘোরার প্ল্যান ছিল, কিন্তু শর্ট ট্রিপ করেছি এখানের অতিরিক্ত গরম এই ম্যাটারটা মাথায় রেখেই। যদিও আমরা বলতে গেলে এখনো মাথা ঝিমঝিম করছে আর ব্যথা করছে। সব মিলিয়ে আমার কাছে ভিয়েতনাম ট্যুরটা ভালোই লেগেছে, শর্ট টার্মের জন্য হলেও। যেহেতু এখানকার মানুষগুলো খুবই ভালো ছিল, তাই এই জন্য হয়তো বা আমরা অতটা খারাপ লাগেনি। এখানকার খাবারগুলোও খুব মজা ছিল, খুব সুন্দর একটা স্মেল বেরোতো। ওভারঅল সব মিলিয়ে হ্যাঁ, ভিয়েতনাম ভালো ছিল। ভিয়েতনাম ইজ এ গুড প্লেস টু ভিজিট, শুধু এই শব্দটুকুই বলতে পারি। বাকিটা বলা যায় যে আমরা গরমে সিদ্ধ হয়ে টিক্কা মশলা হয়ে গেছি। যদি একটু স্পাইস আর একটু গ্রেভি ডালা হয় তাহলে ভালো একটা ইন্ডিয়ান স্টাইলের কারি হয়ে যাবে ভিয়েতনাম ঘুরতে ঘুরতে। এনিওয়ে, ব্লগ 8 শেষ। আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের ফেসবুক ফলো করবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাদের সাথেই থাকবেন যাতে আমরা আর ইন্সপাইরেশন পাই। দিস ইজ আকাশ এন্ড আশা, enjoying our life together. Goodbye.